আমার বড় মেয়েটা ১ মাস আগে আত্মহত্যা করেছে। আমার সোনামাটা কেন এমন করলো এটার কারণ বুঝতে পারলাম না এখনো। কয়েকদিন যাবৎ শুধু বলতো, মা আমার কেন জানি না খুব কষ্ট হয়, আমার কেন জানি না ভিতরটা খুব একা একা লাগে। মেয়েকে তখন বলতাম, মা তোমার কি হয়েছে আমাকে বলো, আমি তো তোমার বন্ধুর মতো। আমার মেয়েটা আমাকে সব বলতো। কেন জানি না সেদিন আমার মেয়েটা খুব চুপ ছিল। আমার মেয়েটা কেন জানি না সেদিন ভয়ে আঁতকে উঠেছিল। হাজারবার প্রশ্ন করার পরও কোনো উত্তর দেয়নি। আমার মেয়েটার মনের কথা আমি সেদিন জানতে পারিনি। জানতে পারলে হয়তো আমার মেয়েকে সান্ত্বনা দিতে পারতাম। এই ঘটনাটা আর ঘটতো না। আমার ভিতরের যন্ত্রণা কিভাবে বুঝাবো সবাইকে? আমি কতটা অসহায় আজকে সেটা বলার অপেক্ষা থাকে না। আমার যন্ত্রণার পাহাড়টা বুকের উপর এমনভাবে পড়েছে আমি সেটার ভার নিতে পারছি না। আমার মেয়ের বন্ধু মহলে অনেক খোঁজ নিয়েছে আমার মেয়েটার কি হয়েছিল জানার জন্য। তার বন্ধুরা সবাই শুধু একটাই বলেছে, আন্টি ঋতু 2 মাস যাবৎ কেমন জানি হয়ে গিয়েছিল, কেমন জানি ভয়ে ভয়ে থাকতো। ক্লাসের স্যাররা অনেকবার কারণ জানতে চেয়েছে, আমরাও কারণ জানতে চেয়েছি, কিন্তু ঋতু মুখ খুলেনি কখনো। সবসময় মনে হতো ওকে কেউ প্রেশার দিচ্ছে, ওকে কেউ দমিয়ে রাখছে, কিন্তু হাজারবার জিজ্ঞেস করার পরও কারণটা বলেনি। ঋতুর বন্ধুদের কথা শুনে মনে হলো আমার মেয়েটার মনে হয়তো কোনো ছাপা কষ্ট ছিল। মেয়ের বয়স সবেমাত্র 13, ক্লাস 8-এ পড়তে। এই তরুণী বয়সে কী এমন কষ্ট সে ফেলো যে আমার বুকটা খালি করে চলে গেল। আমার আকাশের মেঘগুলো আজকে বৃষ্টি হয়ে ঝরছে না। বৃষ্টি হয়ে ঝরলে হয়তো হালকা হয়ে যেতে পারতাম, কিন্তু সেটা মেঘ হয়ে হাহাকার গর্জন দিচ্ছে। ডাইনিং টেবিলের দিকে তাকালে হু হু করে কেঁদে উঠি, কারণ আমার মেয়েটা আমাকে আর বলবে না, মা আমাকে একটু ফুডিং করে দাও। আমার মেয়েটা খাবো না বলে আর বায়না ধরবে না। ঋতুর মনের ভিতর কি চলতেছিল জানি না, তবে ও কেন এমন করলো বুঝতে পারিনি আজও। সেদিন সকালে ঋতুকে ডাকতে ঘরে ঢুকতে যাব, দেখি ঋতুর ঘরে দরজা বন্ধ। মায়ের মন তো কেন জানি না তখনই ভিতরটা হু হু করে বলে উঠলো, আমার মেয়েটার কিছু হয়নি তো। দরজা লক করতে লাগলাম আর চেঁচাতে লাগলাম, কোনো সাড়া পেলাম না। ঋতুর আব্বু এসে অনেক নক করলো, কোনো সাড়া শব্দ পাচ্ছিলাম না, কোনো দিশা পাচ্ছিলাম না কি করব। দিশা না পেয়ে ঋতুর বাবাকে বললাম, ঋতুর বাবা দরজা ভাঙো, আমার মনটা ভালো ঠেকছে না। ঋতুর বাবাও কাঁদে কাঁদে সান্ত্বনা দিতে বলতেছিল, কিছু হবে না আমাদের ঋতুর, তুমি এত চিন্তা করো না, পড়তে পড়তে হয়তো ঘুমিয়ে পড়েছো, গভীর ঘুমে আছে তো, তাই আমাদের ডাক শুনতে পারছে না। এ বলে দরজা জোরে ধাক্কা দিল। দরজা খোলার পর ঋতুর বেডে তাকিয়ে দেখলাম ঋতু নেই। কেন জানি না হুট করে ফ্যানের দিকে চোখ গেল। ফ্যানের দিকে চোখ যাওয়ার পর যা দেখলাম, মনে হচ্ছে আমার কলিজাটায় কেউ গিট দিয়ে ধরে রেখেছে, আর আমার দম বন্ধ হয়ে আসছে। এক চিৎকার দিলাম, কারণ ঋতু ফ্যানের মধ্যে ঝুলছে। ঋতুর বাবাকে বললাম, ঋতুর বাবা তাড়াতাড়ি ঋতুকে নামাও। ঋতুর বাবা চিৎকার দিয়ে কেঁদে উঠল। সারা ঘর খুঁজে কোনো চেয়ার পেলাম না। ডাইনিং টেবিল থেকে চেয়ার এনে ঋতুকে নামালাম। আমার মেয়েটার হাত পা ঠান্ডা হয়ে গিয়েছিল। আমি আমার মেয়েটার হাত পায়ে তেল মালিশ করতে লাগলাম। আমার মেয়েটার জিহ্বা বের হয়ে গিয়েছিল। আমার তো তখন মাথায় এটাই আসছিল না কি করতে হবে, শুধু ভাবছিলাম আমার মেয়েটার কিছু হবে না তো। পাশে রাখা চিঠিটা হাতে নিল ঋতুর বাবা। চিঠিতে লেখা ছিল, প্রিয় বাবা মা, আমি স্বইচ্ছায় সজ্ঞান আমার জীবন দিলাম। আমার লাশটা যেন ময়না তদন্ত না করা হয়, এটাই তোমাদের কাছে রিকোয়েস্ট। চিঠিটা পড়ে আরও চিৎকার দিলাম। মুহূর্তের মধ্যে আমার চিৎকার শুনে আশেপাশের লোক চলে আসলো। ক্রমশ বাড়িটা ভরে গেল। পুলিশে খবর দেওয়া হলো। তারা এসে লাশটা নিয়ে গেল ময়না তদন্ত করার জন্য। হাজারবার বলেছি আমার মেয়ে না করেছে ময়না তদন্ত করতে। আমার মেয়েটাকে কাটাছেঁড়া করে কষ্ট দিবেন না। আমার আর্তনাদ সেদিন কেউ শুনলো না। বুকের ভিতরটা কাঁদতে লাগলো শুধু। ঘরটা খেয়াল করে দেখলাম শূন্যতা বিরাজ করছে। হুট করে আমার চোখ পড়লো খাটের উপরে। খাটের ফ্যানটা অনেক উপরে, তাহলে আমার মেয়ে সে ফ্যানে কিভাবে গলায় দড়ি দিল? আমার মেয়ে তো খাটের উপরও কোনো টুল বা চেয়ার রাখিনি, আর ঋতুকে নামানোর সময় তো কোনো চেয়ার রুমে ছিল না। ঋতুর বাবা তো ডাইনিং রুম থেকে চেয়ার এনে ঋতুকে নামিয়েছে, তাহলে এরকম কিভাবে সম্ভব? ঋতু কিভাবে এত উপরে নাগাল ফেল চেয়ার ছাড়া? প্রশ্নটা মনে আসতেই মনে হলো
আমার মেয়েকে কেউ মেরে দেয়নি তো, কিন্তু তা কিভাবে ঘরের দরজা লক করা ছিল? এলোমেলো প্রশ্ন মাথা কিভাবে ঘুরিয়ে দিল মনে হচ্ছে। মাথার ভিতরটা ঝিম ধরে গেল। 2 দিন পর ঋতুর লাশ দেওয়া হলো, কিন্তু ঋতুর লাশ তারা ময়না তদন্ত না করেই দিয়ে দিল। পুলিশ অফিসারকে জিজ্ঞেস করলাম, ময়না তদন্ত করেননি কেন? পুলিশ অফিসারের চোখে একটা ভয় দেখতে পেলাম। খেয়াল করলাম ভয়ে নীরব হয়ে আছে। আমাকে কিছু না বলে চুপ করে বাইরে চলে গেল। আমি আমার মেয়েকে দৌড়ে দেখতে গেলাম। আমার মেয়ের মৃতদেহটা পড়ে আছে। সেদিনই আমার মেয়েকে শেষ দেখেছিলাম। বুকে পাথর চেপে মেয়েকে রেখে এসেছিলাম কবরে। মেয়ের মৃত্যুর 1 সপ্তাহ পর জানতে পারি পুলিশ অফিসারটা মারা গিয়েছে। অপঘাতে মারা গিয়েছে। শুনেছি ঋতুকে যে ডাক্তাররা ময়না তদন্ত করতে চেয়েছিল তারাও অপঘাতে মারা গিয়েছে। এই মৃত্যুর অজানা কারণগুলো এখনও রহস্যে ঢাকা। দেখতে দেখতে 1টা বছর কেটে গেল। আমার মেয়ের মৃত্যুর শোকটা এখনো কাটিয়ে উঠতে পারিনি। কিভাবে ঋতু এত উপরে উঠে গলায় দড়ি দিল ঠিক আছে, কিন্তু কেন তার গলায় কোনো দাগ পড়ল না? ময়না তদন্ত করতে নিয়েও কেন ময়না তদন্ত করা হলো না? পুলিশ অফিসারটা এবার হুট করে কেন অপঘাতে মারা গেল? ডাক্তারগুলোই বা কি হলো? এসব প্রশ্ন বারবার মনে আসতে থাকতো। কোনো উত্তর খুঁজে পেতাম না। আমার মেয়েটার সেদিন কি হয়েছিল এটা ভাবতে ভাবতে যেন আমি পাগল হয়ে যাব। আমাদের একটা মাত্রই মেয়ে ছিল, আর কোনো সন্তান ছিল না। তাই ঋতুকে হারিয়ে ঋতুর বাবা আর আমি দুজনেই বেশ হতাশ হয়ে যায়। আমাদের সারাদিন কাটে ঋতুকে কল্পনা করতে করতে। বাড়িটার ফাঁস দিয়ে অনেকে যাওয়া বন্ধ করে দেয়। এক একজন এক এক কথা বলে। কেউ বলে তারা ঋতুকে দেখেছে, কেউ বলে অনেক কান্নার শব্দ আসে, কেউ বলে বাসার সামনে নাকি ছায়ামূর্তি দেখে মাঝে মাঝে। কিন্তু আমি কতবার ঋতুকে দেখার চেষ্টা করতাম, একটাবারও ঋতু আমার সামনে আসতো না। এত অভিমান আমার উপর যে আমাকে দেখা দেয় না। ঋতুর মরার পর বাসাটার কাছে দিয়ে নাকি ছোট বাচ্চারা গেলে জ্বর আসতো, খারাপ বাতাস বইতো, সবাই বলতো, কিন্তু আমি এই বাসায় থেকেও এমন আভাস পাইনি। ঋতুর শূন্যতা নিয়ে ডুকরে ডুকরে বেঁচে থেকে যেন মরে আছি। ঋতুর মৃত্যুটা এখনো একটা রহস্য ডেকে আছে। সময় কাটে, কিন্তু বুকের ভিতরের পাহাড়টা এখনো নামেনি। ডাইনিং টেবিলে বসে প্রতিদিনের মতোই খেতে বসে ঋতুর জন্য কাঁদতেছিলাম। হুট করে কে জানি কলিং বেলে ছাপ দিল। 1 বছরে নানা কারণে কেউ আসেনি এ বাড়িতে। 1 বছর পর কে আসলো এটা ভাবতে ভাবতে দরজাটা খুললাম। দরজাটা খুলে দেখলাম একটা অল্প বয়সী মেয়ে দাঁড়ানো। বয়স হবে 21 কি 22। মেয়েটার মুখটায় বেশ মায়া মাখা ছিল। মেয়েটার মুখে ঋতুর একটা ছাপ পেতে লাগলাম। ঋতুর মতোই খানিকটা দেখতে মেয়েটাকে দেখে মনে হচ্ছে বেশ ক্লান্ত, অসহায়, নিরুপায়। মেয়েটাকে জিজ্ঞেস করলাম, কে গো মা তুমি? নাম কি তোমার? মেয়েটা মিষ্টি গলায় উত্তর দিল, আমার নাম লীলাবতী। বাহ, অনেক সুন্দর নাম। কি চাও মা? মেয়েটা অসহায়ত্ব মাখা মুখ আর কান্নাজড়িত কণ্ঠে বলল, আমার একটা কাজ চাই মা। সেই সোনাপুর গ্রাম থেকে আসছি। বাবা মা বন্যায় মারা গিয়েছে। 3 কুলা আমার যে আর কেউ নেই মা। অনেক কাজ খুঁজেছি, কেউ কাজ দেয়নি। আপনি আমাকে কাজ দিলে খুব খুশি হব মা। আমি পেটের ক্ষুধায় ক্লান্ত। আমাকে কাজের বিনিময়ে খেতে পড়তে দিলেই হবে। বাড়তি কোনো টাকা দিতে হবে না। বিনিময়ে আমি আপনার সব কাজ করে দিব। মা, আমাকে ফিরিয়ে দিবেন না। মেয়েটার কথা শুনে বেশ মায়া হলো। মেয়েটার মুখে মা ডাক শুনে আমার কলিজাটা যেন শান্ত হলো। বুকের ভিতরের হাহাকারটা এতদিনে নিস্তব হলো। বুকের যন্ত্রণাগুলো নিভতে লাগলো। বাড়ি পাহাড়টা যেন নামতে লাগলো। মেয়েটাকে বললাম, মা বলে ডেকেছিস, তোকে ফিরিয়ে দেবার সাধ্য তো আমার নেই। আয় মা, ঘরে আয়। তোর তো খুব ক্ষুধা পেয়েছে, তাই না? আয়, তোকে খেতে দিই। লীলাবতী চোখ যেন ছলছল করতে লাগলো। সিক্ত অশ্রু জলে চেহারায় মায়াবী লাবণ্যটা যেন আরো ফুটে উঠল। মনে হতে লাগলো এক বিভোর অন্ধকারে একটা জোনাকি ফোকা জ্বলছে। চোখের কোনো জল দেখে জিজ্ঞেস করলাম, কি হয়েছে? এভাবে কাঁদছিস যে? এভাবে অনেক দিন পর আমাকে কেউ ভালোবেসে খেতে বলল।
মা বাবা মারা যাওয়ার পর তো কাউকে আপন করে পাইনি, আজকে পেলাম। এ অশ্রু যে আনন্দ অশ্রু। লীলাবতীর চোখ দুটো মুছে জড়িয়ে ধরে রুমে আনলাম। ডাইনিং টেবিলে বসে খেতে দিলাম। লীলাবতী খাবারগুলো পেয়ে গপ গপ করে খেতে লাগলো। তার খাওয়া দেখে মনে এক অজানা তৃপ্তি আসলো। ইস, বেচারি না জানি কতদিন খায়নি। কিরে লীলাবতী, পুডিং খাবি? লীলাবতী পুডিং নামটা শুনে বেশ অবাক হলো। অবাক হয়ে বলল, পুডিং কি? আমি ওর কথা শুনে হাসতে হাসতে জবাব দিলাম, আজকে বিকেলে তোকে খেতে দিব নে। লীলাবতীকে পেয়ে মনটা যেন শান্ত হয়ে গেল। রীতির শোকটা বেশ কাটিয়ে উঠতে পারতেছিলাম। লীলাবতীকে দেখেই মনে হতো বেশ বিচক্ষণ আর বুদ্ধিমতী মেয়ে। কাজকর্মে অনেক পটু। মনে হয় না ও কোনো গ্রামের মেয়ে, মনে হয় শহরে থেকেই বড় হয়েছে। কিন্তু লীলাবতীর হাবভাব মাঝে মাঝে আমার কাছে কেন জানি না বেশ সন্দেহজনক মনে হয়। কেন জানি না মনে হয় ও কোনো উদ্দেশ্য নিয়ে আমাদের বাড়িতে ঢুকেছে। কারণ সেদিন হুট করে সে বলল, আচ্ছা মা, এই বাড়িটার বাজার মূল্য কত? আমি জবাব না দিয়ে কথাটা এড়িয়ে চললাম। খেয়াল করলাম ওর এ বাড়ির সব কিছুর প্রতি একটা কৌতূহল কাজ করে। সারা বাড়িতে ঋতুর ছবি দেখে সে ঋতুর ব্যাপারেও বেশ তথ্য কৌশলে আমার কাছ থেকে জোগাড় করে ফেলেছে। এক তো আমার মেয়ের মৃত্যুর রহস্য, আর এখন লীলাবতীর এরকম আচরণ। সব কিছুই যেন আমার কাছে বেশ রহস্যময় লাগলো। এই রহস্যের জাল থেকে বের হওয়া বেশ দায়। মাঝে মাঝে খেয়াল করতাম লীলাবতী নানা বাহানায় বাইরে যেত। প্রথম বিষয়গুলো বেশ নজরে নিতাম না, কিন্তু ইদানিং বেশ নজরে নিচ্ছে। একদিন কৌশলে আমি তার পিছু নিলাম। বেশ অবাক হলাম, কারণ লীলাবতী এক ছেলের সাথে দেখা করে কি যেন দিয়ে চলে আসলো। লীলাবতী আমাকে বলেছিল তার এ শহরে কেউ নেই। তাহলে ওই ছেলেটা কে ছিল? আমার মনে একের পর এক প্রশ্ন বাসা বাঁধতে লাগলো। তবুও নিজেকে সান্ত্বনা দিলাম, এই রহস্য আমাকে বের করতেই হবে। লীলাবতীকে কিছুই বুঝতে দেওয়া যাবে না। তাই লীলাবতী বুঝে ওঠার আগে চলে আসলাম বাসায়। সেদিন ঋতুর রুমে গিয়ে খেয়াল করলাম লীলাবতী ঋতুর রুমে সব অগোছালো করে কি যেন খুঁজছে। আমি লীলাবতীকে বললাম, সব এমন অগোছালো করলি কেন, আর কি খুঁজছিস? লীলাবতী হয়তো আমার এমন প্রশ্ন শোনার জন্য মোটেও প্রস্তুত ছিল না, তবুও অপ্রস্তুত গলায় জবাব দিল, আমি সব গোছাচ্ছিলাম। আমি কিছু না বলেই বের হয়ে চলে আসলাম। সন্দেহের মাত্রা তীব্র থেকে তীব্র হতে লাগলো। সেদিন মাঝরাতে খেয়াল করলাম লীলাবতীর রুম থেকে ঋতুর বাবা বের হচ্ছে। তার মানে কি ঋতুর বাবার সাথে লীলাবতীর কিছু আছে? না, আমি কি ভাবছি? লীলাবতী মেয়ের বয়সী, তাকে নিয়ে না জেনে এমন বাজে মন্তব্য হানাও পাপ। কিন্তু কোনোভাবে সন্দেহ মন থেকে যাচ্ছে না। সব কিছুই বলে দিচ্ছি লীলাবতী কোন উদ্দেশ্যে নিয়ে এই বাড়িতে এসেছে। কিন্তু কি সে উদ্দেশ্য? এক তো মেয়ের মৃত্যুর রহস্য, আর এখন একটার পর একটা প্রশ্ন। সব কিছু যেন মাথা এলোমেলো করে দিচ্ছে। সেদিন ঋতুর বাবা বাসায় ছিল না, তাই লীলাবতীকে বললাম আমার সাথে থাকার জন্য। লীলাবতী বেশ খুশি মনে রাজি হয়ে গেল। রাতে লীলাবতীর সাথে কথা বলতে বলতেই ঘুমিয়ে গেলাম। হুট করে মাঝরাতে উঠে খেয়াল করলাম লীলাবতী ঘরের আলমারি খুলে কাগজপত্র অগোছালো করছে। আমি বেশ আশ্চর্য হলাম এরকম অবস্থানে লীলাবতীকে দেখে। আমি কিছু না বলে চুপটি মেরে শুয়ে রইলাম, কারণ আমার উদ্দেশ্য লীলাবতীকে হাতে নাতে ধরা। আমি যেহেতু তার উদ্দেশ্য এখনো টের পাইনি, তাই তাকে বুঝতে দেইনি যে আমি জেগে আছি। খেয়াল করলাম ও ঘরের সব চেক করে বাহিরের দিকে যাচ্ছে। আমিও খানিকক্ষণ পর লীলাবতীর পিছু নিলাম। খেয়াল করলাম লীলাবতী বাড়ির পিছনের দিকে যাচ্ছে, যে জায়গায় কেউ 1 বছরের মধ্যে যায়নি।
কারণ এই জায়গায় নাকি অনেকে ঋতুকে দেখেছে। আর ঋতুর কবরটাও এদিকে। লীলাবতী জোরে পা চালাতে লাগলো। আমি পিছু নিতে লাগলাম। হঠাৎ করে খেয়াল করলাম ঋতুর মতো পোশাক পরে কেউ একজন লীলাবতীর ঠিক সামনে দাঁড়িয়ে আছে। তার মানে এলাকাবাসী ঠিক বলেছে। লীলাবতীকে লক্ষ্য করলাম ওই মেয়েটার পিছু নিচ্ছে। ওই মেয়েটাও লীলাবতীকে দেখে দৌড়াচ্ছে। বুঝতে পারলাম না এটা যদি ঋতুর আত্মা হয় তাহলে লীলাবতীকে কেন ভয় পাচ্ছে। লীলাবতী তো মানুষ, উল্টা লীলাবতী ভয় পাবার কথা, তাহলে লীলাবতীকে কেন ভয় পাচ্ছে না? আমি সামনে এগুতে থাকলাম। হুট করে মনে হলো কেউ আমার মাথায় আঘাত করেছে। আমি মুখ থুবড়ে পড়ে গেলাম। তারপর কি হয়েছে কিছুই বুঝতে পারলাম না। যখন আমার জ্ঞান ফিরেছে তখন খেয়াল করলাম সকাল হয়ে গিয়েছে আর আমি বিছানায় শুয়ে আছি। মাথার পিছনে হালকা ব্যথা পাচ্ছিলাম। মাথাটা বেশ ব্যথা করছে। রাতে কি হয়েছিল খানিকক্ষণের জন্য বেমালুম ভুলে গেলাম। তাই মাথায় কি হলো বেশ চিন্তায় পড়ে গেলাম। আস্তে আস্তে রাতে সব মনে পড়তে লাগলো। তাহলে এখানের লোকটা যা বলতো তা ঠিক, এ বাড়ির আশেপাশে ঋতুর আত্মা ঘুরে, কিন্তু লীলাবতী কে? সে কি চায়? আমি লীলাবতীকে ডাক দিলাম, লীলাবতী, লীলাবতী, আসছি মা। আমাকে বল, রাতে তুই ওই বাড়ির পিছনের দিকে কেন গিয়েছিলি? মা, ধৈর্য হারাবেন না, একটু স্থির হয়ে বসুন, একটু পরেই আপনার কাছে সব ক্লিয়ার হয়ে যাবে। আমি ঠিক বুঝতে পারলাম না লীলাবতী কি বুঝাতে চাচ্ছে। বেশ অস্থিরতার সাথেই জিজ্ঞেস করলাম, তুই আমাকে এখনই বল। মা, আমি আপনাকে এখনই বললে আপনার বিশ্বাস করতে কষ্ট হবে। আপনি একটু স্থির হয়ে বসুন আর অনাকাঙ্ক্ষিত কিছু শোনার জন্য প্রস্তুত থাকুন। আমি লীলাবতীর কথা কিছুই বুঝতে পারছিলাম না। আমার মাথাটা আরও ব্যথা করতে লাগলো। বেশ রেগে মেগেই বললাম, আমি আর এসব নিতে পারছি না। কি হয়েছে বলবি কি না বল, আমার আর ভালো লাগছে না। মা বলে যেহেতু ডেকেছি, আপনার কোনো ক্ষতি করব না। ঋতুর মৃত্যুর রহস্য সব কিছু আজকে জানতে পারবেন। 1 ঘন্টা অপেক্ষা করুন, 10টা বাজতে দিন। আমি লীলাবতীর এই কথাটা শুনে বেশ ভরসা পেলাম। স্থির হয়ে 1 ঘন্টা বসে থাকার চেষ্টা করলাম, কিন্তু যতই নিজেকে স্থির রাখার চেষ্টা করছি ততই অস্থির হয়ে যাচ্ছে। মনে হচ্ছে একটা সেকেন্ড একটা বছরের মতো পার হচ্ছে। এতটা অস্থির এর আগে লাগেনি। আস্তে আস্তে সময় পেরিয়ে ঘড়ির কাঁটা 10টার ঘরে গেল। দরজায় তখন টুংটাং করে কলিং বেল বাজতে লাগলো। লীলাবতী দৌড়ে দরজা খুলতে গেল, আমাকে ড্রয়িং রুমে নিয়ে গেল। ড্রয়িং রুমে গিয়ে আমি যা দেখলাম তা দেখে আমার মাথার ব্যথাটা আরও বেড়ে গেল। এ কি, ঋতুর বাবাকে পুলিশ ধরে রেখেছে কেন? আর ঋতুর পোশাক পরা পাশের এই মেয়েটা কে? এটাই কি তাহলে ঋতু সেজে ভয় দেখাতো? কিন্তু ঋতুর বাবাকে কেন ধরে রেখেছে? আমি অবাক হয়ে লীলাবতীর দিকে তাকালাম। আমি কিছু বলার আগে লীলাবতী আমাকে বলল, মা, আমি যা বলবো তা শুনতে হয়তো আপনার কষ্ট হবে, তবু আপনি একটু মন দিয়ে শুনুন। ভুল হলে আমাকে ক্ষমা করবেন। আমি পুলিশ অফিসার সাইদুর সাহেবের মেয়ে। সাইদুর সাহেবকে চিনতে পেরেছেন তো? সাইদুর সাহেব হলো সেই পুলিশ অফিসার যে আপনার মেয়ের বিষয়টা তদন্ত করেছিল আর আপনার মেয়ের মৃত্যুর 7 দিন পর অ্যাক্সিডেন্টে মারা যায়। হয়তো এখন ভাবছেন আমি কেন আপনার বাড়িতে এইভাবে ঢুকেছি। আমার বাবার হঠাৎ মৃত্যু আমি মানতে পারিনি। সব কিছুতে আমি একটা রহস্যের গন্ধ পেতাম। খোঁজ নিয়ে জানতে পারি আপনার মেয়ের কেস চলাকালীন সময় আমার বাবার মৃত্যুর ঘটে। আর এদিকে আপনার বাড়ি নিয়ে বিভিন্ন ভূতের লাভ শুনতে পাই। তখন সন্দেহটা বাড়ে, আর সন্দেহটা আরও তীব্র হয় তখন যখন জানতে পারি 2জন ডাক্তারও মারা গিয়েছে একসাথে। এতগুলো মৃত্যু বিষয়টা বেশ রহস্যজনক মনে হতে লাগলো। তারপর বাড়িটার সম্পর্কে খোঁজ নেওয়া শুরু করলাম। খোঁজ নিয়ে জানতে পারি বাড়িটা আপনার বাবার ছিল আর আপনার বাবা আপনার মেয়েকে লিখে দিয়েছে। আর বাড়িটার বাজার মূল্য 2 কোটি টাকা।
তখনই আমার মনে একটা সন্দেহ ঢুকে যায়, তাই আমি ছদ্মবেশে এই বাড়িতে ঢুকি। এ বাড়িতে ঢুকার আগে আমি জানতে পারি আমার বাবা যখন আপনার মেয়েকে ময়না তদন্ত করতে নিয়ে গিয়েছিল, তখন উপর মহল থেকে আমার বাবাকে ছাপ দেওয়া হয় যেন ময়না তদন্ত না করা হয়। আমার বাবা নিজের চাকুরি বাঁচাতে ময়না তদন্ত করেনি, কিন্তু আমার বাবা স্পষ্ট বুঝতে পেরেছিল ঋতুর মৃত্যুটা আত্মহত্যা ছিল না। আমার বাবা আপনার মেয়ের একটা ডায়েরি পেয়েছিল, আর সে ডায়েরিতে কি লেখা ছিল জানেন? আমি একটু অস্থির হয়ে জিজ্ঞেস করলাম, কি লেখা ছিল? লেখা ছিল, মা তুমি তো বারবার আমাকে জিজ্ঞেস করো আমার কি হয়েছে, কেন আমি এত চুপচাপ? আমি কি করে বলবো মা? আমার বাবা আমার সাথে নোংরামি করছে, আমার বাবা আমার সাথে খারাপ করছে, আমার বাবা আমাকে দর্শন করছে। আমি আমার বাবাকে যখন বলেছি তোমাকে সব বলে দিব, তখন আমার বাবা আমাকে বলেছে তোমাকে মেরে ফেলবে। আমার জীবনে তুমি ছাড়া তো আর কেউ নেই। লীলাবতীর কথাটা শুনে যেন আমার মাথায় আকাশ ভেঙে গেল। ঋতুর বাবা ঋতুকে দর্শন করেছে? না, এ হতে পারে না, এটা নিশ্চয়ই লীলাবতীর ছাল। আর লীলাবতী ইচ্ছে করেই আমাকে ভুল বুঝাচ্ছে। লীলাবতী, এটা আমি বিশ্বাস করি না। মা, আমিও প্রথম আপনার মতো এটা বিশ্বাস করিনি, পরে যখন ঋতুর বাবা আমার রুমে এসে আমার সাথে অসভ্যতা করতে এসেছিল তখন বিশ্বাস হয়েছে। আর মা, এটা ঋতুর ডায়েরি পড়ে নেবেন, আর এটা সিসিটিভি ফুটেজ। সেদিন ঋতুর বাবা আমার সাথে অসভ্যতা করেছিল, আর ভিডিও আছে। আমি সব প্রমাণ নিয়েই বলেছি। আর এই কাজগুলো আপনার আলমারি থেকে নেওয়া, যেখানে স্পষ্ট লেখা আছে ঋতুর 18 বছর হওয়ার আগে সব সম্পত্তির মালিক হবে ঋতুর বাবা। স্বাভাবিক বিষয় এটাই যে ঋতুর মারা গেলে পুরো সম্পত্তির মালিক উনি হবেন। এক তো ওনার বিকৃত যৌন চাহিদা, তার উপর বিশাল সম্পত্তি, তাই ঋতুকে বিষ প্রয়োগ করে মেরে ফ্যানে ঝুলিয়ে দিয়েছে এবং চাবি দিয়ে বাইরে থেকে হটলক করে দিয়েছে, যাতে করে সবাই ভাবে ঋতু একা কাজটি করেছে। এরপর আমার বাবা যখন প্রমাণ পেলেছে তখন উনি উপর মহলে টাকা দিয়ে ময়না তদন্ত বন্ধ করে দেয়। আমার বাবা এই নিয়ে আবার মামলা দাঁড় করাতে চাইলে বাবাকে অ্যাক্সিডেন্ট করিয়ে মেরিয়ে ফেলেন, ডাক্তারদের মেরে ফেলে। এই মেয়েটিকে টাকা দিয়ে ঋতু সাজিয়ে ভয় দেখায়, যাতে করে সবাই ভাবে এটা ভূতের কাহিনী, যাতে করে সবাই ভাবে নেই ঋতুর মৃত্যুটা হয়তো ভূতে করেছে। একটা মিথ্যা ডাকতে গিয়ে এত সব খুন করলো, আর আমিও একা হাতে কিছু করিনি, কারণ আমি জানতাম প্রমাণ ছাড়া কথা বললে আমারও প্রাণ যাবে। তাই কৌশলে এই বাড়িতে ঢুকে সব প্রমাণ জোগাড় করি। রাতে যখন বাড়ির পিছনের দিকে যাই তখন এই মেয়েটার হাতে নাতে ধরি। আপনার মাথায় আঘাতটা ঋতুর বাবাই করেছে, আর আমাকে মারতে চেয়েছিল, কিন্তু এটা যে ওনাকে ধরার ফাঁদ ছিল উনি বুঝতে পারেনি। নিজের ফাঁদে নিজে পড়েছে, আর ওনাকে জিজ্ঞাসাবাদ করার পর উনি এসব স্বীকার করেন। এবার সব প্রমাণ পেয়ে আপনি কি করবেন আপনি চিন্তা করুন। কথার প্রমাণগুলো পেয়ে ভিতরটা কষ্টে ফেটে যাচ্ছিল। আমার মেয়েটা কত কষ্ট করে মরলো, আমার মেয়েটার এত কষ্ট হচ্ছিল আমি টের পাইনি। আর আমার স্বামীর সম্পত্তি আর নিজের বিকৃত চাহিদা মেটাতে নিজের মেয়েকেও ছাড়লো না। আল্লাহ আমায় এসব শোনার আগে মরণ কেন দিল না? মনে হচ্ছে মাটিটা ফাঁকা হোক, আমি ঢুকে পড়ি। মাথাটার ব্যথা তীব্র হতে লাগলো। আমি ঋতুর বাবার কাছে গিয়ে গালে কষিয়ে সর দিয়ে বললাম, লজ্জা লাগলো না এত নিকৃষ্ট কাজ করতে? কুত্তার বাচ্চা, নিজের মেয়েকেও ছাড়লি না, তোরে আমি এখানেই মেরে ফেলবো। এই বলে গলায় চেপে ধরলাম। আজ ছাড়িনি, একদম মরার পরেই ছেড়েছি। এবার বেশ শান্তি পাচ্ছি। আদালত আমাকে আইন তুলে নেওয়ার জন্য 1 বছর কারাদণ্ড দিয়েছে, আমার তাতে কোনো আফসোস নেই। লীলাবতী মাঝে মাঝে আমাকে জেলে দেখতে আসে। এখন আমার মেয়েই হলো লীলাবতী। গল্পটা কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন। গল্পটা ভালো লাগলে একটি লাইক করবেন, গল্পটাকে শেয়ার করবেন, আর আমার চ্যানেলের সাথেই থাকবেন।
আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।